আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দুই পুত্রবধূকে নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব জানান, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে এইসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তিনি বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে দলের নেতাকর্মীদের। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। ভোগান্তি এড়াতে সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ জানান মির্জা ফখরুল। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে। এবারে ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দর্শক, লন্ডন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সারওয়ার হোসেন। সারওয়ার, বেগম খালেদা জিয়া লন্ডন থেকে কখন রওনা হবেন এবং দেশে কয়টা নাগাদ পৌঁছতে পারেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ ফাহমিদা। আমরা সংবাদে শুনেছি যে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের সাবেক 3 বার প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছেন এবং সেটি কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন। এবং এর আগে যদিও কথা ছিল তিনি বাংলাদেশ বিমানে ফিরতে পারেন বাংলাদেশে, কিন্তু সেটি শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে এবং বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি লন্ডনে এসে পৌঁছার কথা। আমরা সর্বশেষ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ এবং সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন সেটি হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স এখনো লন্ডনে এসে পৌঁছায়নি। লন্ডনে এসে পৌঁছাতে পারে আজকে অথবা কালকের মধ্যে। সেক্ষেত্রে হয়তোবা যদি আজকে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে এসে পৌঁছায় হিথ্রো বিমানবন্দরে, তাহলে হয়তোবা বেগম জিয়া কালকে রওনা দিতে পারেন। যদি কোনো কারণে আজকে এয়ার অ্যাম্বুলেন্স এখানে ল্যান্ডিং পারমিশন না পেয়ে যদি আজকে আসতে না পারে, তাহলে হয়তোবা তিনি সোমবার লন্ডন ছাড়তে পারেন, লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই ধরনের বিভিন্ন নানামুখী কথা যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বলছেন। যদি বাংলাদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোববারে লন্ডন থেকে যাবেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া, তবে লন্ডনে যুক্তরাজ্যের নেতৃবৃন্দ কিংবা তারেক রহমানের ঘনিষ্ঠ যারা, তারা এই বিষয়ে আমাদেরকে এখনো কোনো সুনিশ্চিত তথ্য দিতে পারেননি। তবে বেগম জিয়ার সাথে এয়ার অ্যাম্বুলেন্সে করে অবশ্যই ডাক্তার জোবাইদা রহমান, যিনি তারেক রহমানের স্ত্রী, এবং আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ওনারা যাবেন। সাথে ডাক্তার জাহিদ হোসেন যাবেন এবং পিএস মাসুদুর রহমান যাবেন এবং 2 গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদার, তারা যাবেন। এর পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ওই দিন রোববার হয়তোবা কিংবা সোমবার এখানকার যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ যেতে পারেন। এর পাশাপাশি হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বেগম জিয়াকে বিদায় সংবর্ধনা জানাবেন। বিদায় জানাতে বিমানবন্দরের নেতাকর্মীদের অবস্থানের ঘোষণা ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থানে থেকে ছাড় দেবে বলে প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। আর জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে দেশের নানা সমস্যা তৈরি হবে। মাহাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত।
সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে অংশ নেয় জাতীয়তাবাদী সমমনা জোট। ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট 112টিতে একমত, 26টিতে একমত নয় এবং 28টিতে আংশিক একমত হয়েছে জানান দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, দেশের মানুষ গত 1.5 যুগ ভোটের অধিকার থেকে বঞ্চিত। কেউ যেন ভোট দিতে আর বাধ্য করতে না পারে কিংবা টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে। আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে যে দীর্ঘ 15 বছর পর আমরা এমন একটা ভোট দিতে পেরেছি, আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোটের কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার গঠন করতে পেরেছি। এটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে, এটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সকল বিষয়ে আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। রাষ্ট্র বিনির্মাণে গণতান্ত্রিক ও জবাবদিহি ব্যবস্থা তৈরির জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আলী রিয়াজ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে লুটপাট ও গণহত্যাকারীদের বিচার না হলে কালো টাকা ও পেশি শক্তির নির্বাচনে প্রভাব বিস্তার করবে বলেও সতর্ক করেন তিনি। রাজধানীর মগবাজারে দুদিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জামাতের আমির বলেন, সরকারকে নির্বাচনের আগে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। ফ্যাসিবাদ আমলে লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ডাক্তার শফিক। কয়েকজন উপদেষ্টার আচরণকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে সরকার থেকে বাইরে আসার আহ্বান জানান জামাতের আমির। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। শাপলা চত্বরের সমাবেশে গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় নারী সংস্কার কমিশন বাতিল ও হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা। এ সময় দাবি আদায়ে আগামী 23শে মে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। সারা দেশ থেকে আসা হেফাজতের নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার বিচার, ফ্যাসিবাদদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। এছাড়াও সরকারের উদ্দেশ্যে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো
কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি তোলেন আওয়ামী লীগ নিষিদ্ধের। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। দাবি আদায় না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয় মহাসমাবেশ থেকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রাজধানী পুরনো পল্টনে সাব্বির টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার রাত 8টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের আবাসিক হোটেল, অফিস, দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা জানান, 11 তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। পুরনো পল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল, আগুন লাগার কারণ কি জানতে পেরেছেন কিনা এবং নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যারা এই ভবনের দায়িত্বে ছিলেন কেয়ারটেকার, তারা আমাদেরকে জানিয়েছেন যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও যেহেতু আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই আগুন লাগার সঠিক কারণ এখন পর্যন্ত আমরা জানি না। তবে যারা এখানে কথা বলেছেন আমাদের সাথে, তারা বলছেন যে উপরে গোডাউন রয়েছে, যেখানে ইলেকট্রিক সামগ্রী আছে, সেই গোডাউনে আগুন লেগেছে। আমরা যেটি জানতে পেরেছি এখানে ছাদে বড় ধরনের একটি গোডাউন রয়েছে, সেটি হচ্ছে টিন শেড। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা নিচে থেকে যেটি দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে ধোঁয়া উঠছে এবং আগুনের শিখা দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের যেহেতু ভবনটি বিশাল ভবন, যে কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা একটি ড্রোন শটে দেখলাম যে উপরে আগুন জ্বলছে এবং টিন শেডের উপরে উঠে সেই আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু বিশাল আকারের গোডাউন হওয়ার কারণে এখানে আগুন নিভাতে তারা হিমশিম খাচ্ছেন। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে উপরে আগুন জ্বলছে, উপরে সেই গোডাউনে আগুন জ্বলছে। তীব্রতা যদিও কিছুটা রয়েছে, ছাদে আগুন লাগার কারণে এই আগুনটি আসলে ছড়ায়নি, যে কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। ফায়ার সার্ভিসও আমাদেরকে সেরকমটি বলেনি। তবে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সবাই মিলে এখানে কাজ করছেন। এবং এই যে এই ভবনের নিচতলায় সম্পূর্ণ ইলেকট্রিকের এবং বিভিন্ন লাইটের দোকান, এই দোকানগুলোর মালই মূলত ভবনের ছাদে রাখা হতো বলে আমাদেরকে কেয়ারটেকার এবং স্থানীয় যারা রয়েছে তারা বলছেন, এবং কেউ বলছেন যে উপরে ঝাড়বাতি এবং লাইটের অনেক সামগ্রী তৈরিও করা হয়ে থাকে। তো এই 11 তলা ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আমরা থেমে থেমে আগুনের শিখা দেখতে পাচ্ছি এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কতক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটি আমরা আরও কিছুক্ষণ পরে অপেক্ষা করলে জানতে পারবো, এবং কীরকম ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হবে। ব্রিফিংয়ের জন্য মোটামুটি রেডি করা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসলেই আমরা সেই ধন্যবাদ আপনাকে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে দুজন অংশ নেয় বলে জানিয়েছে টাস্কফোর্সের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি জানান, এই দম্পতি কেউই আত্মহত্যা করেননি। প্রথমে সাগরকে ও পরে রুনিকে ছুরিকাঘাত করে খুনিরা। তবে ডিএনএ অস্পষ্টতায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। তদন্তের জন্য আরও সময় লাগবে উল্লেখ করে সম্প্রতি হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে এ টাস্কফোর্স।
কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এই অভিযোগ করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। গণমাধ্যমগুলোকে দলীয় রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। 16 বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের পতন থেকে সাংবাদিক ও রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার পরামর্শ দেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তাহলে পৃথিবীর কোনো ফ্যাসিবাদী আপনাকে দমাতে পারবে না। কাজে আমি আশা করব যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে এবং সাংবাদিকরাও শিক্ষা গ্রহণ করবে। শ্রম আইন অমান্য করেছে এমন ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে যাচাই বাছাই করার আহ্বান জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এই আহ্বান জানান তিনি। শ্রম উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় আরপিও সংশোধন করে ব্যবসায়ী প্রার্থীরা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে কিনা তা কমিশনের মাধ্যমে যাচাই বাছাই করা উচিত। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা, বেতন ভাতা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। আমি এনেছিলাম এবং আই ইনসিস্টেড যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। 5ই আগস্টের পরে শিল্প কলকারখানাগুলোকে অস্থিতিশীল করবার একটা ভীষণভাবে চেষ্টা করেছে, যেখানে বিদেশি শক্তি হয়তো বা নিয়োজিত ছিল। আমরা দেখেছি শ্রম মন্ত্রণালয়, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা যৌথভাবে একত্রিত হয়ে কিন্তু সেগুলিকে মোকাবেলা করতে পারে। কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অসম্পূর্ণ। তাই কারিগরি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একমত এনসিপি। তবে 6 দফা দাবি নিয়ে কমিটির সদস্যদের সাথে আলোচনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করা সম্ভব নয় উল্লেখ করে দ্রুত কারিগরি শিক্ষার্থীদের সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার বিচারিক আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। 131 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছে উচ্চ আদালত। গত 16 মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে 2019 সালের 6 অক্টোবর রাতে আবরারকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পেশাজীবীদের যোগদান অনুষ্ঠানে দাবি জানান দলটির সভাপতি নুরুল হক নূর। মানবিক করিডোরের নামে সামরিক জোন তৈরির চক্রান্ত বন্ধ এবং যেসব উপদেষ্টা জুলাইয়ের স্পিরিট ধারণ করে না তাদের অবিলম্বে পরিবর্তন করার আহ্বান জানান তিনি। পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার গ্রুপ। এই উপলক্ষে সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বর্তমানে আকিজ ভেঞ্চার লিমিটেড এর অধীনে 6টি ফ্যাক্টরি, 16টি ব্যবসায়ী ইউনিট ও 45টি ব্রাঞ্চ রয়েছে। এর মাধ্যমে সরাসরি 30,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন জানান, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আকিজ পরিবারের সদস্য ও আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া জাতীয় নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দলটির নেতা অ্যান্থনি অ্যালবানিজ। শনিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বামপন্থী নেতা
বিপুল ভোটে জয়লাভ করেন। পরাজয়কে স্বীকার করে আলবানিজকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দলীয় নেতা পিটার ডাটন। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। রক্ষণশীল প্রার্থী পিটার ডাটনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বামপন্থী লেবার পার্টি নেতা অ্যান্থনি অ্যালবানিজ। অর্থনৈতিক নানা সংকট আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে প্রচারণা চালিয়েছিলেন অ্যান্থনি অ্যালবানিজ। নির্বাচনের আনুষ্ঠানিক ফল আসতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার পর দেশটির ইলেকটোরাল কমিশন অনানুষ্ঠানিক প্রাথমিক ফল ঘোষণা শুরু করে। 63% ভোট গণনা শেষে প্রতিনিধি পরিষদের 150 আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে সংখ্যাগরিষ্ঠ 85টি আসন। গেল 2 দশকেরও বেশি সময়ের মধ্যে অ্যান্থনি অ্যালবানিজি প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর 2টি নির্বাচনে জয় নিশ্চিত করেছেন। এরই মধ্যে সিডনিতে লেবার পার্টির সদর দপ্তরে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি। আরও একবার পৃথিবীর সেরা জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ। নির্বাচনে হেরে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী রক্ষণশীল লিবারেল পার্টি নেতা পিটার ডাটন। সেই সঙ্গে অ্যালবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এবারের নির্বাচনী প্রচারণায় আমরা ভালো করতে পারিনি। আজ রাতে সেটি স্পষ্ট হয়েছে। এর পুরো দায় আমি নিচ্ছি। প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়াতে গেল 22 এপ্রিল শুরু হয় ভোট গ্রহণ। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোট চলার পর শনিবার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শেষ হয় ভোট গ্রহণ। প্রায় 1,80,00,000 ভোটারের মধ্যে 85 লাখেরও বেশি ভোট দিয়েছেন। এবার জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন দেশটির নাগরিকরা। তবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণ ভোটাররা। ইমতিয়াজ আহমেদ, RTV। ক্ষমতায় থেকে রাজনীতির মতো ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে আওয়ামী লীগ। ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে গঠিত হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্মোহ ক্রীড়া অবকাঠামো তৈরির লক্ষ্যে অ্যাসোসিয়েশনের 45 সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে দেশের বেশ কয়েকজন সাবেক ফুটবলার, ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন রাফি আমিন। রাষ্ট্রের সব খাতের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামে নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক ও রুমান বিন ওয়ালি সাব্বির। এছাড়াও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমের সামনে সংগঠনটির লক্ষ্য স্পষ্ট করা হয়। আজকে যে জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম অ্যাসোসিয়েশন তৈরি করা হলো, আমরা বিশ্বাস করি তারা সারা বাংলাদেশে ক্রীড়াকেই যাতে ডেভেলপ করার। আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দেশের জন্য সারা দেশের জন্য একটি ক্রীড়া অবকাঠামো নির্মাণের জন্য। বক্তৃতায় ক্রীড়া সংগঠক হিসেবে যোগ্য লোককে বাছাইয়ের সুপারিশ করেন তামিম ইকবাল। একই সুর ছিল অধিনায়ক আমিনুল ইসলামের কণ্ঠেও। আমি ছোট ভাই সবাইকে রিকোয়েস্ট করব যে এমন মানুষকে চুজ করবেন আপনারা যারা যোগ্য, যাদেরকে দিলে আপনার জেলার ক্রীড়াঙ্গন ভালোভাবে কাজ করবে, সেই লোকগুলোকে দিয়ে আপনি প্রস্তাবনা পাঠাবেন। মূলত একটি দলীয় প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠাই এই সংগঠনের লক্ষ্য বলে জানান ঢাকার এই মেয়র। এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। রাফি আমিন, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।